নমস্কার, টপ নিউজের টেনে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো টাকির একটা খবরে। টাকিতে প্রকাশ্যে চলছে পুকুর ভরাট। টাকি রোডের ধারে এই পুকুর ভরাট চলছে। পিডাব্লিউডির জায়গায় হাইড্রেনকেও বালি দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে। টাকি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় প্রমোটারের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপমের কাছে যাব। অনুপম, যে জায়গায় এই পুকুর ভরাট হচ্ছে বা পাশে যে হাইড্রেন যেটাকে বালি দিয়ে ভরাট করার ছবি তুমি তুলে ধরেছো, মূলত সেই জায়গাটা কোথায়, কতটা গুরুত্বপূর্ণ সেটাও যেমন জানতে চাইবো, তার পাশাপাশি প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হলো ছবি দেখানোর পরেও? দেখো সান্নিক, প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে টাকি পৌরসভার টাকি রোড নামে, মানে একদম ব্যস্ততম রোড, এবং এখান দিয়ে কিন্তু প্রশাসনিক আধিকর্তারা কিন্তু সবসময় যাতায়াত করে। সেই রাস্তার ধারে টাকি 11 নম্বর ওয়ার্ড চৌরঙ্গীর থেকে একদম 300 মিটার দূরে এই যে একদম রাস্তার ধারে পিডব্লিউডির জায়গা সহ কিন্তু এই বিশাল বড় পুকুরটি কিন্তু ভরাট করে দেওয়া হচ্ছে এই এলাকার প্রমোটাররা। এবং সেই এখানকার যে তপন ঘোষ, এবং সেই তপন ঘোষের এই জায়গা প্রমোটাররা সেই তপন ঘোষের সঙ্গে এবং তার তাদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে একজোট হয়ে এই পুকুরটাকে ভরাট করা হচ্ছে। আমি যখন এই পুকুর ভরাটের খবর যখন করতে গেলাম, তখন রীতিমতো আমাকে ডেকে নিয়ে গিয়ে আমার ক্যামেরা বন্ধ করতে বলা হয় এবং রীতিমতো আমাকে প্রেশার দেওয়া হয় যে এটা পুকুর না, এটা জলা জমি না, এটা বন্ধ করা হচ্ছে, এটা কোনো বেআইনি কাজ হচ্ছে না, একরকম প্রেশার সৃষ্টি করা হয়। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন যে এইখানে যে পুকুরটা বন্ধ হচ্ছে তার থেকে ঠিক 500 মিটার দূরে এই 11 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের ইলেকট্রনিক্স এর দোকান। এই যে টাকি যে চৌরঙ্গি, এই চৌরঙ্গির একদিকে যেমন হচ্ছে টাকি পৌরসভার এই 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দোকান, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই পুকুর ভরাট হচ্ছে। মানে 500 মিটার দূরে কিন্তু এই পুকুরটা ভরাট হচ্ছে, এবং একদিন না, বিগত কয়েকদিন ধরে পুকুর ভরাট হচ্ছে, কিন্তু কাউন্সিলর কোন রকম উদ্যোগ নেয়নি এটা পুকুরটা বন্ধ করার। প্রশ্নটা স্বাভাবিকভাবেই সামনে আসে, কেননা এত গুরুত্বপূর্ণ রাস্তার পাশে সরকারি জমি, সেই জমিতে পুকুর একটা ভরাট হয়ে যাচ্ছে, একটা জলাভূমি যেটা ভরাট করা সম্পূর্ণভাবে বেআইনি, সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম ছবি সামনে আসছে। যারা স্থানীয় বাসিন্দা, যারা এর আশেপাশে থাকেন, তারা কি বলেছেন শোনাবো। ওটা জলা জমি, পুকুর নয়, জলা জমি। হ্যাঁ, পুরনো বাজারে ঘোষেরদের জন্য। সেটা আমরা বলবো কি করে? এখনকার দুনিয়ায় সবকিছু হচ্ছে, কোনটা হচ্ছে না বলুন? এ তো জলা জমি ভরাট হচ্ছে, আর এখানে টাকি পৌরসভার মধ্যে তেমন সব বড় বড় পুকুর ভরাট হয়েছে। আমি অনুপমের কাছে আরো একবার যাব। অনুপম, যে বিষয়টা নিয়ে এক্ষুনি বলছিলাম, যে যে জায়গায় রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং জলাভূমি ভরাট হচ্ছে কোথায় না, সরকারি জমি। তো এক্ষেত্রে প্রশাসনিক আধিকারিক যারা যারা স্থানীয় পুরসভারই যদি কথা বলি, পুরসভার যারা অধিকর্তা যারা বসে রয়েছেন, তারা কি বলছেন? তাদের কাছে কি এর কোনো খবরই ছিল না বা কিছুই জানেন না তারা? হ্যাঁ দেখো, এই বিষয়ে যেমন বহুবার চেষ্টা করার পরেও 11 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার দোকানে গিয়ে তার সঙ্গে ফোন করে কোন রকম যোগাযোগ করতে পারিনি। একবারে বলা যেতে পারে সে আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেনি, যোগাযোগ করারও চেষ্টা করেনি। এবং আমি তারপরে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলাম। চেয়ারম্যান কিন্তু আমাকে কথা দিয়েছিল যে তিনি অতি দ্রুত এর ব্যবস্থা নেবে। কিন্তু এই এখন যখন আমরা খবরটা প্রকাশ করছি, এখনো পর্যন্ত যা খবর আছে যে জেসিবি, যে কটা জেসিবি কাজ ছিল তার থেকে আরো জেসিবি বাড়ানো হয়েছে, এবং যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু সেখানে চলছিল, সেই কাজ একেবারে চলেই যাচ্ছে। টাকির পুরসভার পুরপ্রধান তিনি জানেন, তারপরেও এই ঘটনা ঘটছে। তিনি কি বলেছিলেন আমাদের ক্যামেরার সামনে শোনাবো। আমাদের কাছে একটা ন্যূনতম যদি একজন বা একটা পাবলিকও যদি এসে একটা অভিযোগ করে, যে মৌখিক হোক লিখিত হোক, তাহলে আমাদের নলেজে আসতে পারে। আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, শুধু 11 নম্বর ওয়ার্ড নয়, টাকি পৌরসভা এলাকার মধ্যে কোথাও যদি সত্যিকারের জলা জমি, পুকুর, যেগুলোর কাগজপত্র পুকুরই আছে, সেই সমস্ত বিষয়গুলো যদি তারা ভরাট করে জানান, আমরা সেগুলো আমাদের সরকারিভাবে স্টেপ নেব। আমাদের লেভেলে যদি না হয়, আমরা বিএলআরওকে আমরা অভিযোগ জানাবো। স্পেসিফিক্যালি যদি তারা আমাদের কথা না শোনে, তাহলে আরো বেশি প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব। একটু অন্য খবর দেখাই। দোল পূর্ণিমা চলে গেল। দোল পূর্ণিমাতে আমরা সবাই কম বেশি রং খেলেছি, কিন্তু একটা অন্যরকম রং খেলার ছবি দেখাবো। বিন্নাগুড়ি সেনা ছাউনি, সেখানে আবির খেলায় মেতে উঠল দলছুট হাতি।
দোলের দিন জলপাইগুড়ির বিন্নাগুড়িতে সেনা ছাউনিতে ঢুকে পড়ে একটি দলছুট হাতি। সেখানে তখন রং খেলা চলছিল, সেই সময় সে সেখানেও গিয়ে বাকিদের সঙ্গে রং খেলায় মেতে ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকির কাছে যাব। রকি, যে ভিডিও ক্যামেরাবন্দি করেছেন সেনাকর্মীরা, সেই ভিডিওটা দর্শকদের আমরা দেখালাম, কিন্তু একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, মানে এই হাতি যখন ঢুকে পড়ে, এই রং খেলার যে বিষয়টা, এটা একটু তোমার কাছ থেকে একটু পরিষ্কারভাবে জানতে চাইবো, কি করে হলো এবং তার পরবর্তীতে সেনার আধিকারিকরা যারা ছিলেন তারা কি করলেন তারপর? দেখো সানিক, তোমাকে বলে রাখতে চাইবো, দোল খেলায় সারা দুনিয়ার মানুষ কিন্তু মেতে উঠেছে, তার সঙ্গে বন্য জীবজন্তুরাও কিন্তু বাদ পড়লো না। দেখা গেল জলপাইগুড়ি জেলার যে বিন্নাগুড়ি সেনা ছাউনি রয়েছে, সেখানে একটি দলছুট দাতাল হাতি রীতিমতো আবির নিয়ে কিন্তু রং খেলা মেতে উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিন্নাগুড়ি সেনা ছাউনিতে। সে সময় চলছিল রং খেলায় ব্যস্ত সকলেই, এবং সেখানে কিন্তু আড্ডা মশগুল চলছিল। আচমকাই কিন্তু পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দলছুট দাতাল ঢুকে পড়ে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে, এবং সেখানে যখন হাতিটি ঢুকে পড়ে রীতিমতো প্রথমে সেনাকর্মীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সেনা কর্মীদের যে আড্ডার স্থল যেখানে রাখা ছিল রং, সেখানে কিন্তু সেই দলছুট দাতাল চলে আসে এবং প্লেটের মধ্যে থেকে আবির নিয়ে কিন্তু আবির খেলতে দেখা যায়। এই ঘটনায় কিন্তু হতবাক হয়ে যায় সেখানকার সেনাকর্মীরা, এবং তা কিন্তু ক্যামেরা বন্দি করে। এরপর বেশ কিছুক্ষণ সেই হাতিটি সেখানে থাকার পর কিন্তু নিজ মনে হেলতে দুলতে ফের জঙ্গলে চলে যায়। সেখানে বন কর্মীরা কিন্তু পৌঁছতে পারেনি, কারণ সেনা ছাউনি যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, সচরাচর মানুষ সেখানে ঢুকতে পারে না। যদিও সেই এলাকায় কিন্তু বারবার হাতি ঢুকে যায়। সেখানে যারা সেনা ছাউনি রয়েছে তারা অভ্যস্ত, সেনা কর্মী রয়েছে তারা অভ্যস্ত, এবং তারা কোনো রকম ভাবে ক্ষতি করেনি হাতিটিকে। হাতিটি নিজ মনে ফের জঙ্গলে চলে যায়, এবং সেই ভিডিও যেভাবে এইভাবে এসেছিল সে সেইভাবেই এখানে দোলও খেললো এবং তারপর সে তার জঙ্গলে ফিরেও গেল। অনেক ধন্যবাদ তোমায় রকি। দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক, এবার তার নিশানায় তৃণমূল নেত্রী। এর প্রতিবাদে রেড়ে করে উঠেছে তৃণমূল, নালিশ জানিয়েছে নির্বাচন কমিশনে। আজ তৃণমূলের প্রতিনিধি দল যাবে কলকাতায় কমিশনের অফিসে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হয় ঠিক। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী। ভোটের প্রচারে নেমেই আবারও নিজের ফর্মে ফের এমন মন্তব্য করলেন, জানিয়ে জোর বিতর্ক। এবার দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল নেত্রী, যার প্রতিবাদে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। ছি দিলীপ ঘোষ, ছি! এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই কুৎসিত কথাবার্তা মানায়। দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। कहीं पे निगाहें, कहीं पे निशाना। दिलीप घोष और भाजपा की मानसिकता रोज रोज उजागर हो रही है कि किस प्रकार से यह नारी शक्ति का अपमान करते हैं। दिलीप घोष के बारे में तो पहले भी पता है कि दुर्गा माँ का अपमान किया था, पूछा था कि उनका माँ बाप कौन है, मालूम नहीं। अब दीदी के बारे में इस तरीके से बात कर रहा है, तो यह मानसिकता जमींदार वालों जो भारतीय जनता पार्टी की है, जो समझते हैं कि यही है, कोई दूसरा नहीं है। इनको कभी भी नारी को लेकर के इनके मन में सम्मान नहीं रहा। আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, আমি প্রশ্ন করেছি। আক্রমণ কোথায় করলাম? দিলীপ ঘোষকে কোন পিছনে দেখেছেন? দিলীপ ঘোষের দম আছে এইসব মিথ্যাবাদীদের প্রশ্ন করার, আর যারা চামচা করে চটি পাট চাটে তাদের যেমন দিলীপ ঘোষের কথা নিয়ে কোনো কথা না। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনেও নালিশ করেছে তৃণমূল। এ নিয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এর আগে মা দুর্গার পিতৃ পরিচয় সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন দিলীপ বাবু। এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা ইলেকশন কমিশন তার কাছে আমরা একটা
চিঠি দিয়েছি। ইলেকশন কমিশনে তারা যেতেই পারেন, ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। আমার মনে হয় কথাটাকে ওইভাবে বলেননি, আমি যতদূর শুনেছি উনি বলেছেন যে উনি বলেন কখনো বাংলার মেয়ে, কখনো বলে গোয়ার মেয়ে। স্বাভাবিকভাবে এই ধরনের আমি যদি বারবার আমার স্ট্যান্ড চেঞ্জ করি, আপনি বাংলার মেয়ে থাকুন না কেন, আপনি বাংলার মেয়ে হলে পরে যে ভারতবর্ষের মেয়ে হতে পারবেন না এরকম তো নয়। কিন্তু সব জায়গায় গিয়ে বলা, বাংলায় গিয়ে বলা আমি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলে আমি গোয়ার মেয়ে, আমার মনে হয় এই ধরনের স্ট্যান্ড চেঞ্জ করা উচিত। এর আগেও দিলীপ ঘোষের নানা মন্তব্যে বিতর্ক হয়েছে। কখনো তিনি নিশানা করেছেন মহুয়াকে, যার বিরুদ্ধে কমপ্লেন তিনি কি নিজেকে দ্রৌপদী ভাবছেন নাকি বৃহন্নলা ভাবছেন? কখনো আবার কুর্মী আন্দোলন নিয়ে সুর চড়িয়েছেন। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি, দিলীপ ঘোষের পেছনে যেন লাগতে না আসে। এভাবেই বারবার দিলীপ ঘোষের কথায় তৈরি হয়েছে বিতর্ক। তবু দিলীপ আছেন দিলীপেই, ফের তার মন্তব্যে নতুন করে বিতর্ক। নিউজ 18 বাংলা। আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার দিলীপ ঘোষকে শোকজ করল বিজেপি। তৃণমূল নেত্রীকে নিয়ে দিলীপের মন্তব্যে বিতর্ক। নাড্ডার নির্দেশে দিলীপকে শোকজ দলের। অবিলম্বে দিলীপের ব্যাখ্যা চেয়েছে দিল্লি। দিলীপ ঘোষের মন্তব্যের নিন্দা বিজেপির। মন্তব্য অসংসদীয় বলে দাবি বিজেপির। ওরা যেটা করতে যাচ্ছে, প্রত্যেকবার মহিলা কার্ড খেলতে যায় আর ভোটের আগে চোট, এই যে রাজনীতি, এটা সাধারণ মানুষ ধরেছে। আর আমি সাধারণ মানুষের তরফ থেকে প্রশ্নও করেছি, যেখানে যা ইচ্ছা উনি মন্তব্য করেন, বাকিরা তো ভয় বলতে পারবো না। আমি সেই প্রশ্ন করেছি ওনাকে, আমার প্রশ্ন করার অধিকার আছে। আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দেবো। সেজন্য আজ মহিলা কার্ড খেলা ছাড়া টিএমসির কাছে কিছু করার নেই। সন্দেশখালি দেখিয়ে দিচ্ছে মহিলাদের প্রতি কত সম্মান দেয়। সেজন্য টিএমসি ডুবছে, যেন কাউকে তো ইস্যু করতে ভালো পেয়েছে, দিলীপ ঘোষকে ইস্যু করেছে। মমতাকে নিয়ে মন্তব্যের জেরে জোরালো বিতর্ক। নাড্ডার নির্দেশে বিজেপির শোকজের পরেই সকালে ঘুরিয়ে দুঃখ প্রকাশ দিলীপের। ভাষা প্রয়োগে অনেকের আপত্তি আছে, দলের নেতৃত্বও নিন্দা করেছে। সেক্ষেত্রে তিনি দুঃখিত জানালেন বর্ধমান দুর্গাপুরের পদ্মপ্রার্থী। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন শোকজের উত্তর তিনি দেবেন। তৃণমূল নেতাদের আক্রমণের ভাষা নিয়ে প্রশ্নও তোলেন তিনি। আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি, আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি যে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। যেটা চিঠি চাপাটি অফিসিয়াল, তার অফিসিয়াল উত্তর আমি দেবো। সকালে ঘুরিয়ে দুঃখিত বললেন, কিন্তু তারপর ফেসবুকে ফের সরব দিলীপ ঘোষ। তৃণমূল এখন ভিকটিম কার্ড খেলছে, পোস্টে দাবি করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষের এই ফেসবুক পোস্টকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তার কথার মধ্যে দিয়ে তিনি যে অনুতপ্ত বা তার মধ্যে যে অনুশোচনা রয়েছে সেটা একবারও বহিঃপ্রকাশ হয়নি। আর তাকে যে শোকজ করার কথা বলা হয়েছে, বিভিন্ন বিজেপির নেতারাই আবার সোশ্যাল মিডিয়ায় দাবি করছে যে তাকে নাকি শোকজ করা হয়। দিলীপ বাবু তার সংস্কৃতি বজায় রেখেছেন এবং তিনি যে দলে বিরাজ করেন সেই দলের সংস্কৃতি তিনি বজায় রেখেছেন। এই দলটা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল। এটা বাংলার মানুষ লক্ষ্য করছে, এটা দেশের মানুষও জানে। তাই আমি মনে করি দিলীপ বাবু তথা বিজেপির যে কোনো প্রার্থী যেখানেই দাঁড়িয়েছেন, আগামী নির্বাচনে একটি মহিলা ভোটও তারা পাবেন। আর দিলীপের মন্তব্যে এবার কমিশনের তৃণমূল। মমতাকে নিয়ে বেলাগাম মন্তব্যের জের দিলীপের বিরুদ্ধে আজ ফের নির্বাচন কমিশনের তৃণমূল। অভিযোগ জানাতে ইলেকশন কমিশনের অফিসে 10 সদস্যের প্রতিনিধি দল পাঠাবে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, আমরা দেখলাম কালকে নালিশ চিঠি পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, আজকে তারা সশরীরে গিয়ে অভিযোগ জানাবে। কি কি বিষয় সেখানে উল্লেখ থাকবে? একদমই, যে এই যে ধরনের মন্তব্য, অর্থাৎ যে অসংসদীয় শব্দ ব্যবহার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী
তিনি মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য, নির্বাচনী প্রচারে এই ধরনের মন্তব্য যে যথেষ্ট ভাবে প্রভাব ফেলবে এবং সেই বিষয়টি জানানোর জন্য এবং গতকালই এই যে অভিযোগ, সেই অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনারের কাছে এবং আজ তারা গিয়ে এর প্রতিবাদ জানাবেন এবং এর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। যে মন্তব্য করেছেন বিজেপির প্রার্থী এবং নেতৃত্ব, সেই মন্তব্যের প্রেক্ষিতেই আজ সরাসরি যাবেন, এই টিমকে লিড করবেন। মহিলাদের মধ্যে রয়েছেন মালা রায়, তিনি সাংসদ ছিলেন, মালা রায়, এবং চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন রাজ্যের মন্ত্রী, শশী পাজা রয়েছেন রাজ্যের মন্ত্রী এবং সাংসদ প্রতিমা মণ্ডল রয়েছেন। এছাড়াও রয়েছেন বসুন্ধরা গোস্বামী, সুস্মিতা চ্যাটার্জি এবং সুদর্শনা মুখার্জি। অর্থাৎ এই মহিলারা ছাড়াও এই টিমে যাবেন নাদিমুল হক এবং দত্ত বসু ও কুণাল ঘোষ থাকবেন এই মহিলা টিমের সঙ্গে। অর্থাৎ প্রায় 10 সদস্যের এই টিম, তারা আজ নির্বাচন কমিশনে আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। গতকাল যে প্রতিবাদপত্র পাঠানো হয়েছিল তার সশরীরে এসে এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আজ জানানো হবে নির্বাচন কমিশনে। ধন্যবাদ বিশ্বজিৎ। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে আর তারপরেই প্রত্যেক দলেরই যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা একেবারে তৃণমূল স্তরের কর্মীরা রয়েছেন, তারা তাদের মতো করে এই নির্বাচনের জন্য তারা তাদের মতো পরিশ্রম করছেন। কিন্তু তার মধ্যে একটু অন্য ছবি, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেও তৃণমূলের একটা দলীয় কার্যালয়, সেখানে তালা ঝুলছে এখনো। চন্দ্রকোনার কল্লা গ্রামের তৃণমূলের পার্টি অফিসে তালা। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূলের পার্টি অফিস বন্ধের অভিযোগ। এই কার্যালয় না খুললে লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকার তৃণমূল নেতাকর্মীরা। আবার দলীয় কর্মীদেরই একাংশ বলছেন কার্যালয় খুললেই নাকি প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। ভোটের আগে পার্টি অফিস বন্ধে দলের মধ্যেই চলছে চাপানুতর। পার্টি অফিসটা খোলা যাচ্ছে না বলে পার্টির কাজকর্ম ওখানে আটকে আছে তা নয়। যারা পার্টি অফিস বন্ধর জন্য আগামী নির্বাচনে প্রভাব পড়ার কথা বলছে, তাদের হাতেই তো পার্টি অফিস খোলা ছিল পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল ওখানে হেরে গেল কেন? কিছু দুর্বৃত্ত এই ধরনের তৈরি করতে চাইছে, সেগুলোর মধ্যে একটা সুরাহা হবে, কিন্তু তার মানে এই নয় যে প্রভাব পড়বে নির্বাচন। বিরোধী পক্ষর কোনো জায়গা নেই। কেউ কেউ হয়তো বিরোধী পক্ষের লোকজন নিরুপায় হয়ে আমাদের দলে ঢুকে গিয়ে এই ধরনের কথা বলছে। এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই। নেতৃত্ব উপনেতৃত্বদের সঙ্গে আলোচনা করেছি, তারা তো আজ খেলবো কাল খেলবো, কোনো খেলার কোনো গুরুত্বই নিচ্ছে না। এই পজিশনটা যদি খারাপ হয় তাহলে তো তৃণমূলের পজিশনটা গোটাটাই খারাপ হতে পারে। সেই জন্য আমরা অনেক চেষ্টা করেছি, ওখানে নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, কোনো নেতৃত্বের এতে গুরুত্ব আসেনি। ভিতরে ইন্ধন আছে হিরালাল, ব্লক সভাপতি, যেমন আমাদের কল্লার ভিতরে আছে নজিবুর রহমান, সিপিএমের একসময় ফার্মার ছিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বন্ধ আছে। পার্টি অফিসটা হেরে যাওয়া লোক কি করে চাইছে? পঞ্চায়েত সদস্যদের দিয়ে পার্টি অফিসটা পরিচালনা করা ঠিক না? যারা হেরে গেছে তারা নিজেদের স্বার্থে, গ্রুপকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের টিকে থাকার জন্য তারা বলছে পার্টি অফিস না খুললে নির্বাচনে প্রভাব পড়বে। ওই পার্টি অফিস নিয়ে যেহেতু অশান্তি, লাইভ লসও হয়ে যেতে পারে, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাহলে ওই পার্টি অফিস বন্ধ থাক, যে যার জায়গায় বসে রাজনীতি করে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে। 1%